পরিবর্তে এপ্রিল থেকে নতুন অর্থবছর 2028 সালে কার্যকর। মন্ত্রিসভায় অনুমোদন। র্যাবের নাম বদলে করা হচ্ছে এসআরবি। দুদকের নতুন চেয়ারম্যান সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি AKM আসাদুজ্জামান। প্রজ্ঞাপন জারি। 5.5 মাস পরে 3 সদস্যের নতুন কমিশন পেল সংস্থাটি। দারাজে বিজ্ঞাপন দিয়ে মাদক সিনথেটিক ক্যানাবিস অয়েল বিক্রি। অর্গানিক তেলের আড়ালে কৃত্রিম গাঁজার তেলের কারবার। ক্রেতা সেজে মেলে কারখানার ঠিকানা। কেমিস্ট গ্রেফতার। অপার সম্ভাবনা থাকলেও বন্যা, পাহাড় ধস, ঘূর্ণিঝড়ে পিছিয়ে পড়ছে পর্যটন খাত। কমছে পর্যটক, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। বড় হুমকি হতে পারে জলবায়ু পরিবর্তন, সচেতনতার তাগিদ। এবং শেষ হলো ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির মেয়াদ। সমঝোতা বাড়াতে চান না ট্রাম্প। তেহরানকে আত্মসমর্পণের আহ্বান। গোপন যোগাযোগের দাবি প্রত্যাখ্যান IRGCর। সকালের সময়ের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। অর্থবছরের সময় পরিবর্তন নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার। এপ্রিল থেকে মার্চ হচ্ছে নতুন অর্থবছর। 2028-29 থেকে নতুন অর্থবছর অনুযায়ী সরকারের সব কার্যক্রম শুরু করা হবে। এ সংক্রান্ত প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রী পরিষদের বৈঠকে এসব সিদ্ধান্ত অনুমোদন করা হয়। এছাড়া র্যাবের নাম পরিবর্তন করে পুলিশের বিশেষায়িত ইউনিট হিসেবে আসছে এসআরবি বা স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন। এ সংক্রান্ত আইনের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এছাড়া কাঁচামরিচ ও টমেটো আমদানিতে শুল্ক কর অব্যাহতির প্রস্তাবেও সায় দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। দেশে আল কায়েদার তৎপরতা নিয়ে জাতিসংঘের প্রতিবেদনকে অনুমান নির্ভর আখ্যা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, এই প্রতিবেদন আমলে নিচ্ছে না সরকার। বিএনপি সরকারের 180 দিনে দেশের আইনশৃঙ্খলার উন্নতি হলেও জনপ্রত্যাশা পূরণে আরও সময় দরকার। এদিকে অর্থমন্ত্রী জানিয়েছেন, চলতি অর্থবছরে সরকারি কর্মচারীদের নতুন পে স্কেল বাস্তবায়ন করবে সরকার। তবে ঘোষণা করতে আরও পর্যালোচনার প্রয়োজন। মূল্যস্ফীতির চাপে জীবনযাত্রার ব্যয় বাড়লেও এক দশকেও নতুন বেতন কাঠামো পাননি সরকারি কর্মকর্তা কর্মচারীরা। মূল বেতন সর্বোচ্চ 100% পর্যন্ত বাড়িয়ে নতুন পে স্কেলের সুপারিশ করেছে কমিটি। সোমবার জুডিশিয়াল সার্ভিস পে কমিশনের প্রতিবেদন পর্যালোচনা কমিটির বৈঠক শেষে সচিবালয়ে অর্থমন্ত্রী জানান, পে স্কেল চূড়ান্ত করে ঘোষণা করতে আরও আলোচনার প্রয়োজন। তবে এবছরেই এটি বাস্তবায়ন করা হবে। পে কমিশনের অনেকগুলো দিক আছে, তো আমরা সবগুলো বিবেচনা করছি। আরও অধিকতর আলোচনার প্রয়োজনীয়তা আছে বিধায় আজকে পরে আমরা আবার বসবো। এবছরের মধ্যে হবে, সবই হবে, কিন্তু এখানে তো অধিকতর আলোচনার বিষয় আছে। এদিকে বর্তমান সরকারের 6 মাসে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির কতটা উন্নতি হয়েছে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আইন শৃঙ্খলার উন্নতি হলেও জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতি করতে আরও সময় লাগবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে পেরেছি, তবে জনপ্রত্যাশা অনুযায়ী উন্নীতকরণের জন্য আরও সময় লাগবে। আমাদের এখন মাত্র 6 মাস পার হলো। এর মধ্যে আমরা অনেক সংস্কার কাজ করেছি। আমরা আশা করি 180 দিনের মধ্যে সরকারের বাস্তবায়িত এবং যেগুলো শুরু করেছে ইনিশিয়েটেড অনেক কর্মসূচি, এগুলো প্রশংসিত হয়েছে। আল কায়েদার তৎপরতা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন প্রসঙ্গে প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, অনুমান নির্ভর এই প্রতিবেদন আমলে নিচ্ছে না সরকার। আমি শুনেছি, সেটা পড়িনি, ওখানে হয়তো কিছু অবজারভেশন দিতে পারে। আমরা এগুলো আমলে নিচ্ছি না। তাছাড়া আমি যতটুকু শুনেছি পত্রিকান্তরে, সেটা ওখানে বলা হয়েছে যে তারা একটা এজিউম করেছে আর কি, এটা অনুমান করেছে যে এরকম হতে পারে। তো অনুমান নির্ভর কোনো রিপোর্টের উপর আমরা তো অ্যাকশন করতে পারি না। যুদ্ধের কারণে সৃষ্ট সংকট কাটিয়ে দেশে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। প্রশংসনীয় বিভিন্ন উদ্যোগ। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ। সোমবার ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ আল জাফর সফরের আমন্ত্রণপত্রটি প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। দুই দেশের জনগণের আকাঙ্ক্ষা পূরণ ও দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারে এই আমন্ত্রণ জানানো হয়েছে। আলোচনার মাধ্যমে দুপক্ষের সুবিধাজনক সময়ে
সফরের সময়সূচি নির্ধারণ করা হবে বলে চিঠিতে প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে। দুদকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি AKM আসাদুজ্জামান। প্রায় 5.5 মাস পরে 3 সদস্যের নতুন কমিশন পেল দুদক। সোমবার রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়। আর নতুন 2 কমিশনার হলেন ডক্টর জাহাঙ্গীর আলম খান ও ডক্টর সাজ্জাদ হোসেন ভূঁইয়া। বিচারপতি AKM আসাদুজ্জামান আপিল বিভাগ থেকে 2026 সালের ফেব্রুয়ারিতে অবসরে যান। এছাড়া কমিশনার হিসেবে নিয়োগ পাওয়া ডক্টর সাজ্জাদ হোসেন ভূঁইয়া অর্থ মন্ত্রণালয়ের অধিভুক্ত ফিনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। আর ডক্টর জাহাঙ্গীর আলম খান অবসরপ্রাপ্ত সাবেক সচিব। গত 3 মার্চ আব্দুল মোমেনের নেতৃত্বে 3 সদস্যের কমিশন পদত্যাগ করে। এরপর থেকে নেতৃত্ব শূন্য ছিল সংস্থাটি। গাছ জুড়ে দেশি বিদেশি পাখির বাসা। পঞ্চগড়ের নাজিরপাড়ায় প্রতি বছরই বংশবিস্তারের জন্য ছুটে আসে দেশি বিদেশি নানা প্রজাতির পাখি। এ নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। গণভোটের রায় বাস্তবায়ন ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশব্যাপী 4টি লং মার্চ সফল করতে বৈঠক করেছেন জামায়াতের কেন্দ্রীয় নেতারা। সোমবার মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে লং মার্চগুলো শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন কমিটি গঠন এবং দায়িত্ব বণ্টন করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট এলাকার সর্বস্তরের জনশক্তি ও দেশবাসীর প্রতি লং মার্চ কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করার জন্য উদাত্ত আহ্বান জানানো হয়। কর্মসূচি অনুযায়ী আগামী 5 সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম, 19 সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর, 10 অক্টোবর ঢাকা থেকে খুলনা এবং 24 অক্টোবর ঢাকা থেকে সিলেটে লং মার্চ অনুষ্ঠিত হবে। লং মার্চ কর্মসূচি শেষে আগামী 14 নভেম্বর ঢাকায় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। এবার কৃত্রিম গাঁজার তেলের সন্ধান। সিবিডি অয়েলের মোড়কে রীতিমতো অনলাইনে বিজ্ঞাপন দিয়ে নতুন মাদক সিনথেটিক ক্যানাবিস অয়েল বিক্রি করছিল দারাজ। ক্রেতা সেজে অর্ডারের পর বাড্ডায় কারখানায় অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বিপুল পরিমাণ মাদকসহ কেমিস্ট আনিসুর রহমানকে গ্রেফতার করে সংস্থাটি। বিদেশ থেকে কাঁচামাল এনে অর্গ্যানিক তেল ও সাবান বিক্রির আড়ালে 2 বছর ধরে চলছিল কারবার। বিক্রিতে সহায়তার অভিযোগে মামলা হয়েছে দারাজের ব্যবস্থাপনা পরিচালকের নামেও। মাসুদুর রহমানের রিপোর্ট। সিবিডি অয়েলের মোড়কে রীতিমতো অনলাইনে বিজ্ঞাপন দিয়ে বিক্রি হচ্ছে নতুন মাদক সিনথেটিক ক্যানাবিস অয়েল বা কৃত্রিম গাঁজার তেল। এমন গোয়েন্দা তথ্যে সাইবার পেট্রোলিং শুরু করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা দল। অনলাইন সার্চ দিয়ে দারাজের বিজ্ঞাপনে মেলে সিবিডি অয়েল বিক্রির তথ্য। পরে ক্রেতা সেজে সিবিডি অয়েল অর্ডার করে গোয়েন্দারা। কয়েকদিন পর ডেলিভারি ম্যান সেগুনবাগিচার ঠিকানায় আসলে আটক করা হয় তাকে। এবার ডিএনসির ল্যাবে পরীক্ষায় সন্দেহ সত্যি হয় তেলে মেলে গাঁজার উপাদান টেট্রাহাইড্রোক্যানাবিল বা THC। এরপর বাড্ডার সাঁতারকুলে উৎপাদনকারী ইকেবানার ঠিকানায় চালানো হয় অভিযান। রাজধানীর বাড্ডার সাঁতারকুলের একটি ফ্ল্যাটে অভিযানে আসে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। এখানে এসে একটি ল্যাবের খোঁজ পায় তারা। সেই ল্যাবে দেশে প্রথমবারের মতো নতুন একটি মাদক সিনথেটিক ক্যানাবিস অয়েলের সন্ধান পায় তারা। এই মাদকটি ভারত থেকে এভাবে গ্যালনে করে আসে, পরবর্তীতে এই বোতলে এবং সেই বোতল থেকে ছোট ছোট এরকম ছোট বোতলে ভরে বিভিন্ন অনলাইনের মাধ্যমে দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হচ্ছে ভয়ঙ্কর এই মাদক। 4 রুমের ফ্ল্যাটে মেলে বিপুল পরিমাণ গাঁজার তেলের কাঁচামাল, সিবিডি অয়েল ও যন্ত্রপাতি। আটক করা হয় কেমিস্ট আনিসুর রহমানকে। আমরা জানি যে সাবানই বানায়, আমরা তো এইগুলো জানি না। এটার ভিতরে যে এরকম এটা ভাষায় প্রকাশ করার মতো না। ডিএনসি বলছে এক সময় জাপান প্রবাসী আনিস মূলত কেমিস্ট। 2007 সাল থেকে বিভিন্ন অর্গানিক সাবান ও তেল বিক্রি করত। 2 বছর ধরে ভারত থেকে গাঁজার তেলের কাঁচামাল এনে এর সঙ্গে সুগন্ধি মিশিয়ে বোতলজাত করে বিক্রি করে আসছিল। প্রকাশ্যে এটা বিক্রি করতো অনলাইনে। কনভারসেশনগুলো আমরা আমাদের নজরদারি আওতায় নিয়ে আসি। গোয়েন্দা নজরদারির মাধ্যমে আসলে আমরা তাদেরকে গ্রেপ্তার করি এবং সে আমাদেরকে প্রাথমিকভাবে জানিয়েছে যে দেশের বাইরে থেকে সেই ম্যাটেরিয়ালটা সে আসলে নিয়ে এসেছে। তদন্তের মাধ্যমে আরও বিস্তারিত জানতে পারবো যে আসলে এর সাথে আরও কোনো সিন্ডিকেট বা আরও কোনো বড় নেটওয়ার্ক আছে কিনা।
আনিসের কম্পিউটারে দেখা যায় সে দারাজের নিবন্ধিত সেলার। তার আইডি থেকে গত 2 বছরে 400-র বেশি বোতল গাঁজার তেল বিক্রি হয়েছে। অভিযান চালানো হয় রাজধানীর মালিবাগের দারাজের ওয়্যারহাউসেও। নতুন এই মাদক বিক্রির নথিপত্র জব্দ করা হয়। মাদক বিক্রিতে সহযোগিতার্থ মামলা করা হয় দারাজের ব্যবস্থাপনা পরিচালকের নামে। অত্যন্ত শক্তিশালী মাদক এবং ক শ্রেণীভুক্ত মাদক, এবং এটার ডিস্ট্রিবিউশনে দারাজ হেল্প করছে। অর্থাৎ দারাজকেও আমরা আইনের আওতায় এনেছি। এই নতুন যে সংশোধনী এসেছে, এই সংশোধনী আইনের আওতায় আমরা দারাজকেও এনেছি। অভিযোগের বিষয়ে দারাজের বক্তব্য নিতে বনানী হেড অফিসে সময় সংবাদ দায়িত্বরত কর্মকর্তা ছুটিতে জানিয়ে ঢুকতে দেওয়া হয়নি। পরে ফোনে জানানো হয় এখনো অফিসিয়ালি মামলার বিষয়ে জানেন না তারা। এই রিলেটেড কোনো ইনফরমেশন এখনো আমাদের হাতে পৌঁছায় নাই। যদি পৌঁছায় তাহলে রিলেভেন্ট পিআর এজেন্সি আছে, ইনফরমেশনটা জানাই দিব। দারাজ ছাড়াও আর কোনো প্রতিষ্ঠান অনলাইনে মাদক বিক্রি করছে কিনা সাইবার স্পেসে নজরদারি অব্যাহত রাখার কথা জানিয়েছে ডিএনসি। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। প্রকৃতি নির্ভর পর্যটনে অপার সম্ভাবনাময় বাংলাদেশ, কিন্তু জলবায়ু পরিবর্তনের প্রভাবে সেই প্রকৃতি এখন হয়ে উঠছে অনিশ্চয়তার নতুন উৎস। কখনো ভয়াবহ বন্যা, কখনো পাহাড় ধস, আবার কখনো ঘূর্ণিঝড় বা অস্বাভাবিক তাপপ্রবাহ। বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের পর্যটন কেন্দ্রগুলো। বিশেষজ্ঞরা বলছেন সময় মতো কার্যকর পদক্ষেপ না নিলে জলবায়ু সংকটের সবচেয়ে বড় ভুক্তভোগীদের একটি হয়ে উঠতে পারে বাংলাদেশের পর্যটন শিল্প। জিন্নাতারা যশোয়ার রিপোর্ট। ভয়াবহ বন্যায় বিপর্যস্ত হয়ে পড়ে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে তলিয়ে যায় সড়ক, পাহাড় ধসে বিচ্ছিন্ন হয় যোগাযোগ ব্যবস্থা। কোথাও হোটেল রিসোর্ট খালি, কোথাও আটকে পড়েন পর্যটক। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন নিকট অতীতে এমন পরিস্থিতি দেখেননি তারা। এবছর টানা লাগাতার বৃষ্টির কারণে আমাদের ব্যবসা বাণিজ্য ক্ষতি হচ্ছে। অন্য বারের চাইতে এবারের বৃষ্টিটা একটু ডিফারেন্স। 8-10 দিনের এই টানা বৃষ্টিটার কারণে মনে করেন আমরা তো খুবই ক্ষতিগ্রস্ত। পাহাড়, সমুদ্র, বন কিংবা হাওর, বাংলাদেশের প্রায় সব পর্যটন কেন্দ্রই প্রকৃতি নির্ভর। আর জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাড়তে থাকা অতিবৃষ্টি, তাপপ্রবাহ, ঘূর্ণিঝড় ও বন্যা এসব গন্তব্যকে আরও ঝুঁকির মুখে ফেলেছে। প্রকৃতির অপরিচিত আচরণে ক্ষতির মুখে পর্যটন খাত। কমছে পর্যটক, ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্থানীয় ব্যবসায়ী ও সেবা খাত সংশ্লিষ্টরা। গত কিছুদিন আগে বেশ বন্যা হয়ে গেছে বান্দরবনের মধ্যে, আবার পুনরায় বৃষ্টি বাদল শুরু হচ্ছে, সেজন্য পর্যটক তেমন আসতেছেন। বন্যা পাশাপাশি পাহাড় ধস, এই সমস্যাগুলোর কারণে অনেক ধরনের একটা এফেক্ট বান্দরবনে পড়েছে পর্যটন স্পটের উপরে। বিশ্বব্যাংক বলছে জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা বিশ্বের শীর্ষ দেশগুলোর একটি বাংলাদেশ। সংস্থাটির মতে দেশে তাপপ্রবাহ, বন্যা, খরা ও ঘূর্ণিঝড়ের ঝুঁকি বাড়ছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, উপকূল ক্ষয় এবং চরম আবহাওয়ার ঘটনা ভবিষ্যতে পর্যটন অবকাঠামোর জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে বলে শঙ্কা পরিবেশবিদের। গ্লোবাল ওয়ার্মিং এর কারণে এবং জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় অঞ্চলের যে স্পটগুলো আছে সেগুলো এখন নানা রকমের ঝুঁকির মধ্যে আছে এবং অনেক জায়গায় এই ধরনের টুরিস্ট স্পটগুলো নষ্ট হয়ে যাচ্ছে। অপার সম্ভাবনা থাকা সত্ত্বেও দেশের জিডিপিতে পর্যটন খাতের অবদান বর্তমানে মাত্র 3% মতো। অর্থনীতিবিদের মতে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা না করতে পারলে এই খাতের প্রবৃদ্ধি আরও বাধাগ্রস্ত হতে পারে। আমরা চাই যে আমাদের প্রত্যেকটা জায়গাতে বিশেষ করে যে ইকো সাইট এবং একই সঙ্গে রিলিজিয়াস আর্কিওলজিক্যাল সাইট প্রত্যেকটা জায়গাতেই যেন এরকম আমাদের দেশি বিদেশি বিনিয়োগ হয়। কিন্তু এর জন্য একটা বড় থ্রেট হচ্ছে যে ক্লাইমেট চেঞ্জ। ঝুঁকি বলে কীভাবে মোকাবেলা করা যায়, তো সেটা একটা দিক এবং সেটার জন্য কিন্তু একটা ইন্টারমিনিস্ট্রিয়াল কোঅর্ডিনেশন দরকার। প্রকৃতি বাংলাদেশের পর্যটন খাতকে দুহাত ভরে সাজিয়ে দিয়েছে। বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকত, ম্যানগ্রোভ বন, পাহাড়, হাওর কি নেই এখানে? এত উজাড় করে দিয়েও প্রকৃতি হয়তো হতাশ হয়েছে। পরিবেশের উপর দেদারসে চলছে নির্যাতন। বিভিন্ন সময় অস্থিতিশীল পরিস্থিতির কারণে পর্যটক শূন্য হয়েছিল পর্যটন কেন্দ্রগুলো। মরার উপর খাড়ার ঘা হয়ে জলবায়ু পরিবর্তন যেন আরও বড় হুমকি হয়ে উঠতে না পারে, সেজন্য এখনই সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছেন খাত সংশ্লিষ্টরা। জিন্নাতারা যশোয়া, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর এলিফ্যান্ট রোডে বাটা সিগন্যাল এলাকা থেকে অবিস্ফোরিত 4টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে ফুটপাতে ফেলে রাখা একটি ব্যাগে ককটেলগুলো দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশের বম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ককটেলগুলো উদ্ধার করে। প্রত্যক্ষদর্শীদের দাবি, রাতে স্থানীয় কিশোর গ্যাংয়ের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সময়
ককটেলগুলো সেখানে ফেলে রাখা হয়। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। সিলেটের মিতালী আবাসিক এলাকার আলোচিত ট্রিপল মার্ডার নিয়ে এবার মুখ খুলেছেন নিহত দম্পতির 4 সন্তান। তাদের অভিযোগ, বাবা মা ও গৃহকর্মী হত্যাকাণ্ডের প্রকৃত কারণ নিয়ে প্রশ্ন রয়েছে। পুলিশের পক্ষ থেকে এ হত্যাকাণ্ডকে প্রেম ঘটিত বলা হলেও সেই ব্যাখ্যায় আপত্তি জানিয়েছেন নিহতদের সন্তানরা। তাদের দাবি, তদন্ত হতে হবে নিরপেক্ষ ও স্বচ্ছ, উদ্ঘাটন করতে হবে নেপথ্যের সত্য। ঘটনার 5 দিন পর সংবাদ সম্মেলনে 4 দাবি জানান স্বজনরা। নৌশাদ আহমেদের ছবিতে অপু বণিকের রিপোর্ট। সিলেট নগরের রায়নগর মিতালী আবাসিক এলাকায় 111 নম্বর বাসাতে নির্মম হত্যাকাণ্ডের শিকার হন মোহাম্মদ আব্দুস সাত্তার, তার স্ত্রী সুরাইয়া বেগম এবং পরিবারের গৃহকর্মী তাহমিনা। ট্রিপল মার্ডারের এই ঘটনায় আলোড়ন সৃষ্টি হয় নগর জুড়ে। পুলিশের ভাষ্য, সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করা হয় বাবুল মিয়াকে। তার দেয়া তথ্যে উদ্ধার করা হয় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি। আর আব্দুস সাত্তারের সন্তানদের দাবি, জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড হতে পারে। আমরা তো বলতেছি যে প্রকৃত যে এটা, হ্যাঁ, আর এই লোকটার পিছনে যদি কেউ থাকে ফাইন্ড আউট। এজাহারে পরে এটা ডিপার্টমেন্ট দেখবে কোনো কিছু ক্লু পায় কিনা। তদন্ত ও বিচারিক প্রক্রিয়ার অংশ হিসেবে বাবুল মিয়াকে 4 দিনের রিমান্ডে নেয় পুলিশ। সংবাদ সম্মেলনে পরিবারের দাবি, এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হোক। হত্যাকাণ্ড ঘটে গেছে, নারকীয় হত্যাকাণ্ড, এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। মাইনে নিতে পারতেছে না এইভাবে, মানে যেভাবে কেউ যদি দেখে থাকেন যে অবস্থা করছে, এগুলি মানার মতো না। সুষ্ঠু বিচার ভালো একটা বিচার হইতো, সবাই যাতে ভয় হইতো, যাতে এরকম না হয়, আর সমস্যা যাতে না হয়, সেই জন্য আমরা আছি, সার্বক্ষণিক আমরা আছি এখানে। বাবুল মিয়া ছাড়াও এই ঘটনার পেছনে আরও কেউ আছে কি না খতিয়ে দেখা হচ্ছে বলে জানায় পুলিশ। মামলাটা যেইভাবে তারা করেছেন, যে বিষয়গুলি তারা তুলে ধরেছেন, এগুলি আমরা মাথায় রেখে আমাদের টিম আসলে কাজ করছে এবং এই অনুযায়ী আমরা জিজ্ঞাসাবাদে এই লাইনে আমরা জিজ্ঞাসাবাদ করছি। গেল বুধবার দিনে দুপুরে নিজ ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় এক দম্পতি ও তাদের গৃহকর্মীর মরদেহ। অপু বণিক, সময় সংবাদ, সিলেট। দুর্ভোগের আরেক নাম এখন রংপুর নগরের ধাপক্যান্ট রোড। প্রায় 1 বছর আগে নির্মাণ কাজ শুরু হলেও এখনও অর্ধেক কাজই করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। ধুলো, কাদা আর খানাখন্দে প্রতিদিনই চরম দুর্ভোগ পোহাচ্ছেন পথচারী সহ স্থানীয়রা। যদিও কর্তৃপক্ষের দাবি দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ হবে। শাকিল মাহমুদের ক্যামেরা, আব্দুর রশিদ জীবনের রিপোর্ট। রংপুর নগরের মূল প্রবেশদ্বার হিসেবে পরিচিত চেকপোস্ট থেকে ডিসির মোড় পর্যন্ত বিস্তৃত ধাপক্যান্ট রোড। সড়কটির দুপাশে রয়েছে সার্কিট হাউস, পুলিশ সুপার ও জেলা প্রশাসকের বাসভবন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ প্রায় 1 ডজন সরকারি বেসরকারি নানা প্রতিষ্ঠান। 2025 সালের নভেম্বরে শুরু হয় সড়কটির নির্মাণ কাজ, যার ব্যয় ধরা হয়েছে প্রায় 10 কোটি টাকা। তবে সড়কটির কাজের ধীরগতির কারণে চরম জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। এই রাস্তাটা দীর্ঘ 1 বছর থেকে এরকম ভাঙিয়ে রাখছে বা খুঁড়ে রাখছে, এটার কোনো ওই মেরামতের কোনো তোয়াক্কাই করে না। যখন রাস্তাটা কনস্ট্রাকশন শুরু হলো তখন আমরা ভাবলাম যে হ্যাঁ, এবার রাস্তাটা মনে হয় ভালো হবে, কিন্তু এই রাস্তার কাজ শুরু হতেই 1 বছর পার হয়ে গেল। 1 বছরের মতন ভাঙা, ঠিক মতন গাড়ি ঘোড়া চালানো যাচ্ছে না, ব্রেক ধরা যাচ্ছে না। সবারই ভোগান্তিত হচ্ছে, খুব দ্রুত এটার সমাধান করা উচিত। সিটি কর্তৃপক্ষ বলছে, সড়কটির দুদিকে ড্রেন নির্মাণ সহ নানা জটিলতায় কাজে কিছুটা ধীরগতি এসেছে। তবে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার চেষ্টা চলছে। উচ্ছেদ করে তারপরে আবার ড্রেনগুলো করা, তো এখন মোটামুটি কাজটা একটা পর্যায়ে চলে এসছে। আমাদের দেখবেন যে রাস্তার কাছে ড্রেনের কাজ কমপ্লিট হয়ে গেছে। প্রত্যাশা করছি খুব দ্রুত সময়ের মধ্যেই এই কাজটি আমরা সুসম্পন্ন করতে পারব। নগরীর গুরুত্বপূর্ণ এই সড়কটি দিয়ে প্রতিদিন অন্তত 50,000 মানুষ যাতায়াত করে। নগরীর প্রধান এই সড়কটি এখন রীতিমতো দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে নগরবাসীর জন্য। দীর্ঘদিন ধরে চলা নির্মাণ কাজে একদিকে যেমন ব্যাহত হচ্ছে স্বাভাবিক যান চলাচল, অন্যদিকে ধুলো, কাদা আর খানাখন্দে প্রতিদিনই বাড়ছে জনদুর্ভোগ। এখন নগরবাসীর একটাই প্রশ্ন, আর কতদিনে শেষ হবে সড়কটির নির্মাণ কাজ? আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদের অন্তত 10টি স্থানে দিন ও রাতে অবৈধভাবে তোলা হচ্ছে বালু। এতে তীব্র ভাঙনে বিলীন হচ্ছে ভিটেমাটি ও ফসলি জমি। ভুক্তভোগীদের অভিযোগ, অবৈধভাবে বালু তোলার প্রতিবাদ করলে হতে হয় হেনস্থার শিকার। তবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। সোহেল রানার ছবিতে বিপ্লব ইসলামের রিপোর্ট।
নদে একের পর এক ড্রেজার তলদেশ থেকে বালু তুলে করা হচ্ছে বিক্রি। দেখে বালুমহল মনে হলেও নেই প্রশাসনিক বৈধতা। এ চিত্র গাইবান্ধার ফুলছড়ির বালাসীঘাট থেকে সদর উপজেলার কামারজানি পর্যন্ত ব্রহ্মপুত্র নদের প্রায় ২০ কিলোমিটার অংশের অন্তত 10টি পয়েন্টে চলছে অবৈধ কর্মযজ্ঞ। স্থানীয়দের অভিযোগ, কয়েকটি প্রভাবশালী চক্র শতাধিক ড্রেজার ও শক্তিশালী পাম্প ব্যবহার করে দিনরাত অবৈধভাবে তুলছে বালু। এতে অনেক স্থানে পরিবর্তন হচ্ছে নদীর গতিপথ, অনেক স্থানে তীব্র হচ্ছে ভাঙন, বিলীন হচ্ছে বসতভিটা ও আবাদি জমি। ভুক্তভোগীদের অভিযোগ, অবৈধভাবে বালু তোলার প্রতিবাদ করলে হতে হয় হেনস্থার শিকার। নদী থেকে বলগেট দিয়ে বীজ তোলে, বীজ তুলিয়ে নদী ভাঙবে নেছে। বলগেট ওখানে করার কারণে এখন বর্তমানে আরো চাপ করতেছে। এই পাশে বালু তোলার কারণে এটা মুখটা ছুটে গেছে, ছুটে যাওয়ার কারণে এই বাড়িগুলো চাপ খাইতেছে। আসলে বালু তোলার কোনো বিরুদ্ধে কথা বলে ওনারা আরো উমকি দামকি দিয়ে তাদের পাঠিয়ে দিচ্ছে, উল্টা পাল্টা বলছে যে আমাদের দেশে এই করছে সেই করছে, অথচ বালু তোলা বন্ধ করতে পারেনি। অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। সামনে আমাদের অভিযান থাকবে এবং এই ধরনের আইন বহির্ভূত যারা যারা সম্পৃক্ত থাকার বিষয়টা পাওয়া যাবে তাদের বিষয়ে পরবর্তী যে আইনগত যে ব্যবস্থা সেটা আমরা ব্যবস্থা গ্রহণ করব এবং এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করে। জেলার ঘাগট ও করতোয়ার অর্ধশতাধিক এলাকায় এভাবেই প্রকাশ্য বালু তোলা হচ্ছে। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। কুড়িগ্রামের ধরলার বাম তীরে প্রায় 1 কিলোমিটার এলাকা জুড়ে চলছে ভাঙন। অব্যাহত ভাঙনে বসতভিটা, ফসলি জমি ও গাছপালা বিলীন হলেও ব্যবস্থা নেওয়া হয়নি অভিযোগ ভুক্তভোগীদের। এদিকে প্রস্তাবনা অনুযায়ী বরাদ্দ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। বাদশাহ সৈকতের তথ্য, জামিল মিয়ার ছবি নিয়ে রিপোর্ট। ভাঙন রোধে নেই কোনো প্রতিরোধ ব্যবস্থা। বসতভিটা, ফসলি জমি হারানোর শঙ্কায় দিন কাটছে স্থানীয়দের। কয়েক দফায় ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার দাবি জানালেও কোনো প্রতিকার না পাওয়ায় সম্প্রতি আবারও মানববন্ধন করেন তারা। কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার গোরখমণ্ডল ও লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট সীমানা দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে ধরলা নদী। সামান্য ভাটিতে বাম তীরে গোরখমণ্ডল এলাকায় প্রায় 1 কিলোমিটার এলাকা জুড়ে ভাঙছে ধরলা নদী। ভুক্তভোগীরা জানায় গত 5 বছরে ভাঙনে গোরখমণ্ডল এলাকায় প্রায় 4 শতাধিক পরিবার ভিটেমাটি ও আবাদি জমি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে। হুমকিতে রয়েছে আরো শত শত পরিবার। 7.5 বছর হলো একাকার ভাঙে, যখন বন্যা আসে তখনই ভাঙে। থাকার মতন কোনো জায়গা নাই, আমরা নদী বান্ধের অধিকার দাবি চাই। আমাদের তো আর জায়গা বাসা নাই, আমরা কোন জায়গায় যাব? আমরা সরকারের কাছে একটি আবেদন যে আমাদের এই নদীটা যেন শাসন হয়। এদিকে ফুলবাড়ী উপজেলার গোরখমণ্ডল সহ জেলার 4টি প্রধান নদীর ভাঙন কবলিত 26টি পয়েন্টে বরাদ্দ পাওয়া সাপেক্ষে কাজ করার কথা জানায় স্থানীয় পানি উন্নয়ন বোর্ড। এই পয়েন্টগুলো দ্রুততম সময়ের মধ্যে আমরা সেখানে ব্যবস্থা নিতে পারবো। এই বিষয়ে আমরা ঊর্ধ্বতন দপ্তরের সাথে যোগাযোগ অব্যাহত রাখছি। আমরা আশা করি দ্রুতই এই পয়েন্টগুলো সম্পর্কে আমরা ব্যবস্থা নিতে পারবো। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে চলতি বর্ষায় জেলার উপর দিয়ে প্রবাহিত ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র ও দুধকুমারের 72টি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। এর মধ্যে 46টি পয়েন্টে জরুরি ভিত্তিতে বালু ভর্তি জিওব্যাগ ফেলে ব্যবস্থা নেওয়া হয়। সময় সংবাদ, কুড়িগ্রাম। ভালো চাকরি, উন্নত জীবন আর উচ্চ বেতনের স্বপ্ন দেখিয়ে দালালদের ফাঁদে আটকা পড়ছেন রংপুর অঞ্চলের বহু অভিবাসী শ্রমিক। প্রতারণার শিকার হয়ে কেউ বিদেশে গিয়ে নির্যাতনের মুখে পড়ছেন, কেউ কারাভোগ করছেন, আবার অনেকেই সর্বস্ব হারিয়ে ফিরছেন দেশে। গবেষকদের মতে রংপুর অঞ্চল থেকে কাঙ্ক্ষিত জনশক্তি রফতানি সম্ভব হবে না। তারিকুল ইসলামের ক্যামেরায় নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। উন্নত জীবনের স্বপ্ন নিয়ে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন জুলাই আন্দোলনের সম্মুখ সারির এই তরুণ। বিদেশে যাওয়ার জন্য সরকারের আর্থিক সহায়তার 2 লাখ এবং প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে 3 লাখ টাকা ঋণও নিয়েছিলেন, কিন্তু দালালের প্রতারণার ফাঁদে পড়ে হারান সবকিছু। এমনকি কয়েক মাস কাটাতে হয় সৌদি কারাগারে। প্রায় 9 লাখ টাকার ঋণের বোঝা মাথায় নিয়ে দেশে ফিরতে হয় তাকে। আমার ইকামা নাই, আমার ব্যাংক কার্ড নাই, আমাকে পুলিশ ধরলে দেশে দিয়ে পাঠাবে। চেক করছিল, পুলিশ ধরে নাই একদিন, কপাল ভালো ছিল। এরপর যখন ধরা পড়ছি তখন তো দেশে আসছি।
তো তারপর ওরা আমাকে বলে যে আমাদের কাজ দেওয়ার কথা ছিল, আমরা দিছি, তুমি ওখানে থাকতে পারো নাই, মিথ্যা। মালয়েশিয়া প্রবাসী মানিকের অভিজ্ঞতা আরও ভয়াবহ। বাবু নামে এক দালালের সঙ্গে 5 লাখ টাকার চুক্তিতে ট্যুরিস্ট ভিসায় কম্বোডিয়ায় যান তিনি। সেখানে পৌঁছে ভিসার কথা বলে আদায় করা হয় আরও 1 লাখ টাকা, কিন্তু চাকরি তো দূরের কথা, শুরু হয় মানসিক নির্যাতন। 7 মাস পর 2 লাখ টাকা খরচ করে সাগর পথে ঝুঁকি নিয়ে চলে যান মালয়েশিয়ায়। আমাকে ওই টুরিস্টে নিয়ে এসে লাওসের খালি স্টিকার মেরে দিচ্ছে আমার পাসপোর্টে, স্টিকার মারার পরে লাওসের বর্ডারে যে যায় কনভার্ট করে দিলি ভিসা, এটাও করে দেয়। রংপুর কর্মসংস্থান ও জনশক্তি অফিস বলছে, দালালের মাধ্যমে প্রতারণার শিকার হওয়া এমন অন্তত 15টি করে অভিযোগ প্রতি মাসেই তাদের কাছে জমা পড়ছে। তবে এই কর্মকর্তার দাবি, কেউ যাতে অবৈধ রিক্রুটিং এজেন্সি কিংবা দালালদের মাধ্যমে প্রতারিত না হন সে বিষয়ে নিয়মিত প্রচারণা চালানো হয়। আমরা কিন্তু প্রচার করতেছি, আমরা অনেক গ্রামে যাচ্ছি, অনেক উপজেলা যাচ্ছি, টিটিসিতে আমরা যাচ্ছি, আমরা পিডিও ক্লাসে বলতেছি যে আপনারা বিদেশ যাওয়ার আগে বৈধ পথে যান। বেশি প্রতারিত হচ্ছে যারা তাদের আত্মীয় স্বজন ভিসা দিচ্ছে, এনারাই ভিসা দিয়ে এদের মাধ্যমে বেশি প্রতারিত হচ্ছে। গবেষকদের মতো অভিবাসনের প্রক্রিয়ায় দালাল নির্ভরতা কমাতে বৈধ রিক্রুটিং এজেন্সির সংখ্যা বাড়ানো, বিদেশগামী কর্মীদের দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ এবং জনসচেতনতা বৃদ্ধি জরুরি। বিদ্যমান যেসব জনশক্তি রপ্তানি করবার জন্য যে এজেন্টগুলো আছে, সেই এজেন্টগুলো যথাযথভাবে তাদের প্রক্রিয়াগুলো মেনে চলছে কিনা, কার্যক্রমগুলো পরিচালনা করছে কিনা সেটি তদারকি করা। বিএমইটির তথ্য বলছে, দেশে মোট বৈদেশিক অভিবাসনের মধ্যে রংপুর বিভাগের অবদান মাত্র 1.8% আর মোট রেভিডেন্স প্রবাহ 0.69%। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। হাসপাতাল জুড়ে ভুতুড়ে পরিবেশ, তীব্র চিকিৎসক সংকট, অব্যবস্থাপনায় মারাত্মকভাবে ধুঁকছে সৈয়দপুর রেলওয়ে হাসপাতালটি। লোকবলের অভাবে অপারেশন থিয়েটার ও ল্যাবরেটরির কার্যক্রম বন্ধ থাকা, নামমাত্র কার্যক্রমে হাসপাতালটি কার্যত রোগী শূন্য অবস্থায় পড়ে রয়েছে। হাসপাতালের ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ডাক্তার নেয়ার প্রক্রিয়া সম্ভবত প্রক্রিয়াধীন রয়েছে। সীমিত জনবল নিয়েই সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা চলছে। মোহাম্মদ সোহেলের ছবিতে শাকির হোসেন বাদলের রিপোর্ট। বিরাট অবকাঠামোর হাসপাতালটির আউটডোরে 2-1টি রোগী ও অন্তবিভাগের 82টি বেডে 2টি রোগীর দেখা মিললেও পুরো হাসপাতাল জুড়ে ভুতুড়ে পরিবেশ। গুরুত্বপূর্ণ বিভাগগুলোর দরজায় ঝুলছে তালা। ব্রিটিশ আমলে 1875 সালের মধ্যে নীলফামারী সৈয়দপুর রেলওয়ে কারখানার কর্মকর্তা কর্মচারী ও কয়েক হাজার শ্রমিকের চিকিৎসার জন্য নির্মিত 100 শয্যার সৈয়দপুর রেলওয়ে হাসপাতালটি এখন চিকিৎসক শূন্য। একজন চিকিৎসক, তাও অতিরিক্ত দায়িত্বে, সপ্তাহে 3 দিন রোগী দেখেন। বর্তমানে মঞ্জুরিকৃত 108 জন লোকের বিপরীতে রয়েছেন মাত্র 37 জন। চিকিৎসক ও টেকনিশিয়ানের অভাবে বন্ধ রয়েছে অপারেশন থিয়েটার ও ল্যাবরেটরির কার্যক্রম। মানসম্মত সেবা না পাওয়ায় অন্তবিভাগের 82টি বেডের প্রায় সবগুলোই রোগী শূন্য, নেই অ্যাম্বুলেন্সও। ডাক্তার আসলে পর্যাপ্ত লোকবল হলে সেবার মান আরও বৃদ্ধি পাবে। বেড ফাঁকা থাকে, আমি এখানে বর্তমানে একা। ভালো ট্রিটমেন্ট চাই, ভালো ডাক্তার এখানে আরও চাই, যে আমাদের ডাক্তার আসুক। আমাদের রেলওয়ে হাসপাতালটা অনেক দিন ধরে জরাজীর্ণ অবস্থা। এখানে যদি লোক নিয়োগ হয় আরও, বা ডাক্তার বাড়ানো যায়, নার্স বাড়ানো যায়, সেক্ষেত্রে আমাদের রোগীও আসবে এবং আমরা চিকিৎসাও দিতে স্বাচ্ছন্দ্য বোধ করব। সীমিত জনবল দিয়েই সর্বোচ্চ সেবা দেওয়ার কথা জানান হাসপাতালের ভারপ্রাপ্ত কর্মকর্তা। আমরা এখন সীমিত জনবল নিয়েই চেষ্টা করি সর্বোচ্চ সেবা দেওয়ার। আমাদের আন্তরিকতার কোনো অভাব নাই, এতটুকু আমি বলতে পারবো। বাকিটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এটা নিয়ে চিন্তাভাবনা করতেছেন। সৈয়দপুর রেলওয়ে হাসপাতালে বহির্বিভাগে প্রতিদিন 1/2 রোগী চিকিৎসা নিচ্ছেন। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী। টানা লোডশেডিংয়ে চরম বিপাকে ঠাকুরগাঁওয়ের খামারিরা। বাড়ছে উচ্চ তাপমাত্রাজনিত কারণে মুরগির মৃত্যুহার। এরই মধ্যে বন্ধ হয়ে গেছে অন্তত 20টি খামার। খামারিদের নানা পরামর্শ দেওয়ার কথা জানিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর। রুবেল ইসলামের ছবিতে জিয়াউর রহমান বকুলের রিপোর্ট। টানা লোডশেডিংয়ের কারণে নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না খামারের তাপমাত্রা। হাঁসফাঁস অবস্থা মুরগির।
লোডশেডিংয়ের কারণে ঠাকুরগাঁয়ের খামারে খামারে উচ্চ তাপমাত্রায় বাড়ছে মুরগির মৃত্যু হার। এরই মধ্যে গত 2 মাসে বন্ধ হয়েছে অন্তত 20টি খামার। উৎপাদন ব্যাহতের সঙ্গে বেকার হয়ে পড়েছেন শ্রমিকরা। ভারী হচ্ছে লোকসানের বোঝা। 12টা থেকে বিকাল 5টা পর্যন্ত মুরগিটা হিট স্ট্রোক করে বেশিরভাগ মারা যায়। আগে এখানে কাজ কাম ভালো হতো আমাদের এই খামারে, এখন কারেন্ট নাই, মুরগির বাচ্চা উঠায় না। লোডশেডিং যদি এভাবে থাকে তাইলে আস্তে আস্তে খামারই হারাই যাবে। খামার বন্ধ থাকলে তো বসে বসে শ্রমিককে বেতন দেওয়া সম্ভব না। এই অবস্থায় খামারিদের পরামর্শ দেওয়ার কথা জানিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর। অনলাইনের মাধ্যমে এবং আমাদের যে মিটিং বিভিন্ন জায়গায় সভা সেমিনার মিটিংয়ের মাধ্যমে উঠান বৈঠকের মাধ্যমে আমরা তাদেরকে প্রাকৃতিকভাবে কিভাবে ভারসাম্য রক্ষা করা যায় এবং তাপটাকে ম্যানেজমেন্ট করা যায় সেই বিষয়গুলো আমরা পরামর্শ দিচ্ছি। ঠাকুরগাঁয়ে ছোট বড় 319টি খামার রয়েছে। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও। রংপুরে আলু সংরক্ষণ ভাড়া নিয়ে মুখোমুখি অবস্থানে আলু চাষী সমিতি ও হিমাগার সংশ্লিষ্টরা। একদিকে কেজি প্রতি সংরক্ষণ ভাড়া 5 টাকা নির্ধারণের দাবিতে আন্দোলন জোরদারের হুঁশিয়ারি দিয়েছেন চাষিরা। অন্যদিকে ভাড়া নির্ধারণ প্রক্রিয়ায় আলু চাষী সমিতি ও কৃষকদের সম্পৃক্ততা নিয়ে প্রশ্ন তুলেছে রংপুর চেম্বার অফ কমার্স। কৃষি বিপণন অধিদপ্তর বলছে, প্রস্তাবিত ভাড়ার বিষয়ে হিমাগার মালিকরা একমত না হলেও সুপারিশ মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে। নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। মহাসড়কে আলু ঢেলে বিক্ষোভ, জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও, সাদা কাফন পরে অনশন, সবশেষ রংপুর কৃষি বিপণন অধিদপ্তরের সামনে বিক্ষোভ। হিমাগারে আলু সংরক্ষণ ভাড়া কেজি প্রতি 5 টাকা নির্ধারণের দাবিতে এমন ধারাবাহিক কর্মসূচি আলু চাষী সমিতি ও ব্যবসায়ীদের। আলু প্রোডাকশন খরচ হইতেছে 18 থেকে 17 টাকা এবং স্টোর মালিকেরা নিচ্ছে আমাদের কাছ থেকে 60 টাকা। এখনো পর্যন্ত কোনো এই রিপোর্ট কোনো আলুর মুখ দেখে নাই। সারা দেশে আমরা আন্দোলন করব, গাড়ি ঘোড়া সমস্ত বন্ধ থাকবে আমাদের এই ফয়সালা না হওয়া পর্যন্ত। 19 জুলাই রংপুরের হিমাগারগুলোতে আলু সংরক্ষণ ভাড়া নির্ধারণে কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালকের কাছে একটি সুপারিশ পাঠায় জেলা কার্যালয়। সুপারিশে বলা হয়, হিমাগার ভেদে আলু সংরক্ষণের প্রকৃত খরচ কেজি প্রতি 2 টাকা 98 পয়সা থেকে 3 টাকা 97 পয়সা পর্যন্ত। তবে এই হিসেবে জমির মূল্য, স্থাপনা নির্মাণ ব্যয়, ব্যাংক ঋণ ও সুদের খরচ অন্তর্ভুক্ত করা হয়নি। কৃষকদের যা চাওয়া, যেটা যে কোল্ড স্টোরেজ ভাড়া কম হোক বা 5 টাকা হোক, এইরকম এই ব্যাপারে যাতে একটা সুন্দর ডিসিশন আসে দ্রুত, এই ব্যাপারে আমরা যোগাযোগ করতেছি। অন্যদিকে আলু চাষী ও ব্যবসায়ীদের দাবির বিরোধিতা করে রোববার রাতে সংবাদ সম্মেলন করেছে রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। ভাড়া নির্ধারণে কৃষক ও আলু চাষীদের অন্তর্ভুক্ত করার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন চেম্বার নেতারা। বাণিজ্য মন্ত্রণালয়ের অনুরূপ হিমাগারে আলু সংরক্ষণের ক্ষেত্রেও সরকার তথা কৃষি মন্ত্রণালয়ে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাবৃন্দ, হিমাগার মালিকগণ, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট সহ সংশ্লিষ্ট আর্থিক বিষয় বিশেষজ্ঞগণের সমন্বয়ে হিমাগার আলু সংরক্ষণের নিমিত্তে কেজি প্রতি ভাড়া নির্ধারণ করা যথাযথ হবে। বর্তমানে রংপুরের হিমাগারগুলোতে আলু সংরক্ষণ ভাড়া কেজি প্রতি 6 টাকা 75 পয়সা। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। গাইবান্ধায় সম্প্রতি কয়েক দফা ভারী বৃষ্টি ও সৃষ্ট বন্যায় বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। নষ্ট হয়েছে আমন ধানের বীজতলা সহ চরাঞ্চলের পাট, মরিচ সহ বিভিন্ন সবজির ক্ষেত। জমি তৈরি করে নাবি জাতের রোপা আমন লাগিয়ে ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টায় ক্ষতিগ্রস্ত কৃষকরা। সরকারি সহায়তার দাবি তাদের। সোহেল রানার ছবিতে বিপ্লব ইসলামের রিপোর্ট। গাইবান্ধায় সম্প্রতি কয়েক দফা ভারী বৃষ্টি ও উজানের ঢলে জেলার 7 উপজেলার প্রায় 124 হেক্টর জমির রোপা আউশ, আমন বীজতলা, পাট সহ বিভিন্ন ফসল ও সবজি ক্ষেত সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। পানিতে ডুবে পচে যায় কৃষকের স্বপ্ন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় নিম্ন অঞ্চল ও নদীর তীরবর্তী চরাঞ্চলের ফসল। জমি থেকে বন্যার পানি শুকিয়ে যাওয়ার পর নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় কৃষকরা। চলছে ধান সহ বিভিন্ন সবজি রোপণের প্রস্তুতি। সরকারি সহায়তার দাবি তাদের। এই জমিটা 6-7 বিঘা পটল ছিল, বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেল। কেউ নিচের মধ্যে জমি গাছ ছিল 2-1 জনার, ওগুলা নষ্ট হয়ে গেছে। ধানের বীজতলাও ডুবে গেছে, আবার নতুন করে পারার চেষ্টা করতেছি, একবারে ক্ষতির মুখে। এবারে আমাদের এখান থেকে মজামালি বাড়ি বালুপাড়ায় প্রায় 10 লক্ষ টাকার মতো সবজি ক্ষেত নষ্ট হয়ে গেছে। কি করবো সেটা চিন্তা ভাবনা করে নিচ্ছি, ধান কিভাবে লাগাবো, তা আল্লাহ যে কি করবে আমার আল্লাহ জানে। কৃষকদের ক্ষতির কথা স্বীকার করে পুষিয়ে দিতে পর্যায়ক্রমে প্রণোদনা সহ প্রয়োজনীয় সহায়তা দেওয়ার কথা জানায় জেলা কৃষি বিভাগ। অলরেডি 9000 জন কৃষককে 7 প্রকার শাকসবজি বীজের জন্য প্রণোদনা আওতায় নিয়ে এসেছি এবং এছাড়া
রূপা আমনের জন্য আমরা 15 জন আমাদের রয়েছে এবং প্রায় 25 মেট্রিক টন বীজ নাভি জাতের এই জেলায় সংরক্ষিত আছে, যেগুলি দিয়ে আবার যদি কোনো বন্যা বা কোনো পানি বৃদ্ধি জলাবদ্ধতার সৃষ্টি হয় তাহলে সেক্ষেত্রে আমরা এগুলো মোকাবেলা করতে পারবো। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী জেলায় প্রায় 3,38,00,000 টাকার ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। শেষ হলো ইরান যুক্তরাষ্ট্র সমঝোতার মেয়াদ। সমঝোতা আর বাড়াতে চান না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি ইরানকে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন ট্রাম্প। এরই মধ্যে প্রতিরক্ষামূলক অবস্থান থেকে আক্রমণাত্মক কৌশলে যাওয়ার ইঙ্গিত দিয়েছে তেহরান। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ থামাতে পাকিস্তানের মধ্যস্থতায় জুনে স্বাক্ষরিত 60 দিনের সমঝোতার মেয়াদ শেষ হলো কোনো চুক্তি ছাড়াই। সমঝোতাটির লক্ষ্য ছিল সামরিক সংঘাত বন্ধ করে বৃহত্তম শান্তি চুক্তির জন্য আলোচনা চালানো। কিন্তু নির্ধারিত সময় শেষ হওয়ার মুখে ট্রাম্প স্পষ্ট করে বলেন তিনি এই সমঝোতার মেয়াদ বাড়াতে চান না। আইআরজিসির সঙ্গে সরাসরি গোপন যোগাযোগের দাবিও করেন ট্রাম্প। তবে ইরানের রেভলিউশনারি গার্ড তা সরাসরি প্রত্যাখ্যান করেছে। এর মধ্যেই আইআরজিসি জানিয়েছে প্রয়োজন হলে তাদের প্রতিরক্ষামূলক অবস্থান আক্রমণাত্মক কৌশলে রূপ নিতে পারে। সমঝোতার মেয়াদ শেষ হওয়ার দিনই ইরানকে সরাসরি আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি তেহরানকে সাদা পতাকা তুলে তা আত্মসমর্পণ করতে বলেন। এদিকে হরমুজে নিরাপদ নৌ চলাচলের পথ বের করতে ইরান ও ওমানের আলোচনায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই জানিয়েছেন দুই দেশ নতুন সামুদ্রিক রুটের আলোচনায় জটিলতা ও বিভিন্ন পক্ষের প্রস্তাব বিস্তারের চেষ্টা থাকলেও দুই দেশ নিজেদের স্বার্থ ও আন্তর্জাতিক নৌ চলাচলের বিষয় বিবেচনা নিয়ে সমঝোতায় পৌঁছাতে কাজ করতে পারে। তবে এই প্রক্রিয়ায় ওমানের ভূমিকা নিয়েই ক্ষুব্ধ ট্রাম্প। তিনি বলেন ওমান ভালো আচরণ করেনি এবং পরিস্থিতি সামলাতে যুক্তরাষ্ট্র তাদের বিরুদ্ধে সহজেই ব্যবস্থা নিতে পারে। এর আগে ওমান বাধা দিলে বোমা হামলার হুমকিও দিয়েছিলেন তিনি। এরই মধ্যে ইরানের সামরিক অবস্থান বদলের ইঙ্গিত মিলছে। আইআরজিসির সিনিয়র কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইয়াদুল্লাহ জাভানি বলেছেন তেহরানের প্রতিরক্ষামূলক অবস্থান প্রয়োজনে আক্রমণাত্মক রূপ নিতে পারে। ইরানি কর্মকর্তারা সবচেয়ে প্রতিরোধের নীতির কথা বলছেন। নাদিম মারজান, সময় সংবাদ। ইউক্রেন যুদ্ধ ঘিরে আরও উত্তপ্ত হচ্ছে রাশিয়া পশ্চিমা দেশগুলোর সম্পর্ক। ইউক্রেনের দূরপাল্লার ড্রোন হামলায় ব্রিটিশ অস্ত্র ব্যবহারের অভিযোগ তুলে যুক্তরাজ্যকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছে মস্কো। একই সময় যুদ্ধবিরোধী রাজনীতিক লেভ স্লোসবার্গকে 11 বছর 1 মাসের কারাদণ্ড এবং তার দল ইয়াবলোকোকে নির্বাচনের বাইরে রাখার সিদ্ধান্ত বহাল রেখেছেন রাশিয়ার আদালত। রাশিয়া ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় রাশিয়ায় 9 জন এবং ইউক্রেনে অন্তত 7 জনের মৃত্যু হয়েছে। ইউক্রেনের হামলায় ব্রিটিশ ড্রোন ব্যবহারের অভিযোগ ঘিরে যুক্তরাজ্যকে কড়া হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। মস্কোর দাবি কিয়েভকে অস্ত্র ও প্রযুক্তি সহায়তা দিয়ে সংঘাত আরও উস্কে দিচ্ছে লন্ডন। ব্রিটিশ 2 নির্মাতার তৈরি ড্রোন দিয়ে গত 6 মাসে রাশিয়ার ভেতরে শিল্প ও সামরিক স্থাপনায় হামলা হয়েছে। দ্য সানডে টাইমসের এমন প্রতিবেদনের পর এই সতর্কবার্তা দেয় রুশ দূতাবাস। সংঘাতে ব্রিটেনের যত সম্পৃক্ততা বাড়বে তাদের তত বেশি মূল্য দিতে হবে বলে সতর্ক করেছে রাশিয়া। এরই মধ্যে রাশিয়া ও ইউক্রেনের পাল্টাপাল্টি ড্রোন হামলা আরও তীব্র হয়েছে। কিয়েভ 8 শতাধিক দূরপাল্লার ড্রোন ছুড়েছে বলে জানিয়েছে মস্কো। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি 822টি ড্রোন ধ্বংস করা হয়েছে। হামলায় রাশিয়ার ওয়াইল্ড বেরিজের একটি বিশাল গুদামেও আগুন লাগে। একই সময়ে রাশিয়ার হামলায় ইউক্রেনের ক্রিভিরি ও জাপোরিজ্জিয়ায় বেসামরিক নাগরিক হতাহতের খবর পাওয়া গেছে। যুদ্ধের পাশাপাশি রাশিয়ার অভ্যন্তরে বাড়ছে যুদ্ধবিরোধী মত দমনের অভিযোগ। ইউক্রেন যুদ্ধের সমালোচনা এবং যুদ্ধ বন্ধের আহ্বান জানানোয় ইয়াভলোকো দলের নেতা লেভ স্লোসবার্গকে 11 বছর 1 মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই দিনে রাশিয়ার সুপ্রিম কোর্ট নির্বাচনে ইয়াভলোকোর অংশগ্রহণের ওপর নিষেধাজ্ঞা বহাল রাখে। এদিকে রাশিয়া ও উত্তর কোরিয়ার সামরিক সহযোগিতা আরও জোরদার হচ্ছে। পুতিন ও কিম জং উন দুই দেশের সব খাতে সহযোগিতা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। ইউক্রেনের দাবি রাশিয়া উত্তর কোরিয়া থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, গোলাবারুদ ও সেনা সহায়তা পাচ্ছে। এদিকে স্বাধীন রুশ গণমাধ্যম মিডিয়া জোনা ও বিবিসি রাশিয়ান সার্ভিসের হিসাবে 2022 সালের 24 ফেব্রুয়ারি থেকে চলতি বছরের 13 আগস্ট পর্যন্ত ইউক্রেন যুদ্ধে অন্তত 2,39,354 রুশ সেনার মৃত্যুর পরিচয় নিশ্চিত করা হয়েছে। প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে জানিয়েছে তারা। ফারদিন মাঝার, সময় সংবাদ।
ভারতে 24 দিনের আন্দোলনের পর শিক্ষার্থীদের বড় দাবি মেনে নিল ঝাড়খণ্ড সরকার। 2014 সাল থেকে সব নিয়োগ পরীক্ষা ও নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম তদন্তের ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। তবে সিবিআই তদন্তের দাবি পূরণ না হওয়ায় আন্দোলন পুরোপুরি থামছে না বলে জানা গেছে। এরই মধ্যে অনশন ভাঙলেন ছাত্রনেতা দেবেন্দ্রনাথ মাহাতো। দীর্ঘ 24 দিনের আন্দোলনের পর অবশেষে বড় সিদ্ধান্ত নিয়েছে ভারতের ঝাড়খণ্ড সরকার। বাতিল করা হয়েছে সরকারি চাকরির জন্য নেওয়া সব পরীক্ষা ও নিয়োগ প্রক্রিয়া। এর আওতায় পড়ছে ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন, জেপিএসসি এবং জেএসএসসি সিজিএল পরীক্ষাও। 2014 সাল থেকে এখন পর্যন্ত পরীক্ষায় হওয়া ছোট বড় সব অনিয়ম তদন্তের ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। শিক্ষার্থীদের আন্দোলনের অন্যতম প্রধান দাবি ছিল 2024 সালে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠা জেএসএসসি সিজিএল পরীক্ষা বাতিল। পাশাপাশি নিয়োগ প্রক্রিয়া অনিয়মের অভিযোগ তদন্তে সিবিআইকে দায়িত্ব দেওয়ার দাবি জানিয়ে আসছিলেন তারা। সরকার অবশ্য সিবিআই এর পরিবর্তে সিআইডি তদন্তের ঘোষণা দিয়েছে। একই সঙ্গে নিয়োগ পরীক্ষা সংস্কারে একটি কমিটিও গঠন করা হয়। সরকারের সিদ্ধান্তের পরও আন্দোলন পুরোপুরি প্রত্যাহার করেননি শিক্ষার্থীরা। ছাত্রনেতা রবীন্দ্র পাসওয়ান জানিয়েছেন, সিবিআই তদন্তের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। তবে সরকারের পদক্ষেপকে বড় জয় হিসেবে দেখছেন তারা। অন্যদিকে হাসপাতালে চিকিৎসাধীন ছাত্রনেতা দেবেন্দ্রনাথ মাহাতো মন্ত্রী ও বিধায়কদের সঙ্গে সাক্ষাতের পর সোমবার রাতে অনশন ভেঙেছেন। অনশন প্রত্যাহারের পর মাহাতো বলেন, শুধু তদন্ত নয়, এমন একটি ব্যবস্থা চান তারা যাতে ভবিষ্যতে প্রশ্নপত্র ফাঁস বা নিয়োগ পরীক্ষায় অনিয়মের সুযোগ না থাকে। এর আগে কংগ্রেস নেতা রাহুল গান্ধীও মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে চিঠি দিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার আহ্বান জানিয়েছিলেন। সরকারের নতুন সিদ্ধান্তে তাৎক্ষণিক উত্তেজনা কিছুটা কমলেও সিবিআই তদন্তের দাবি ঘিরে ঝাড়খণ্ডে শিক্ষার্থী আন্দোলনের ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। নাদিম মারজান, সময় সংবাদ। ঘরোয়া ফুটবলের আসন্ন মৌসুমে অনুষ্ঠিত হচ্ছে না চ্যালেঞ্জ কাপ। বসুন্ধরা কিংস ও ঢাকা আবাহনী ফিফা নিষেধাজ্ঞা না ওঠাতে পারায় এমন সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন। তবে পূর্ব নির্ধারিত সময়ে আয়োজিত হবে ফেডারেশন কাপ ও বাংলাদেশ ফুটবল লিগ। এদিকে 3 ক্লাবকে ফিফা থেকে নিষেধাজ্ঞা ওঠানোর ডেডলাইন আর বাড়াচ্ছে না বাফুফে। আসিয়ান কাপ খেলা নিয়ে ফিফার কাছ থেকে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত পায়নি ফেডারেশন। আসন্ন মৌসুমে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল যথাসময়ে বাংলাদেশ ফুটবল লিগ মাঠে গড়ানোর পাশাপাশি ফেডারেশন কাপ ও চ্যালেঞ্জ কাপ আয়োজন। আগামী 21 আগস্ট চ্যালেঞ্জ কাপ দিয়ে মৌসুম শুরু হওয়ার কথা থাকলেও লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানার আপ ঢাকা আবাহনী এখনও ক্লাব লাইসেন্স করাতে না পারায় এক ম্যাচের শিরোপা নির্ধারণী খেলাটি আর আয়োজন করছে না বাফুফে। তবে চ্যালেঞ্জ লিগ আয়োজন করতে না পারলেও পূর্ব নির্ধারিত সময়ে অর্থাৎ 25 আগস্ট ফেডারেশন কাপ ও 28 আগস্ট বাংলাদেশ ফুটবল লিগ আয়োজন করতে যাচ্ছে ফেডারেশন। 3 ক্লাবকে ফিফা থেকে নিষেধাজ্ঞা উঠানোর ডেডলাইন আর বাড়াচ্ছে না বাফুফে। 19 আগস্ট নির্ধারিত হবে লিগে বসুন্ধরা কিংস ও ঢাকা আবাহনীর ভবিষ্যৎ। ট্রেডিশনাল যে চ্যালেঞ্জ কাপটা আমাদের সিজনে আগে আমরা করতাম, সেই চ্যালেঞ্জ কাপটা এবার আর হচ্ছে না। আমরা সেই চ্যালেঞ্জ কাপটা হয়তো অন্য একটা নামে ইভেন্টটা হবে, বাট অন্য নামে অন্য তারিখে হবে। আমরা কিছু সময় দিয়েছিলাম এই টিমগুলোকে প্রপারলি রেজিস্টার করে প্লেয়ার রেজিস্ট্রেশন করার জন্য। সেই ডেটটা এখনও 19 পর্যন্ত আছে অ্যান্ড সেখানে কোনো চেঞ্জ আসছে না। আমরা যেভাবে আমাদের ক্যালেন্ডারটা দিয়েছি যে অগস্টের শেষ থেকে আমরা ফেডারেশন কাপ এবং লিগ শুরু করতে চাচ্ছি, এখনও পর্যন্ত 13টা টিমকে ধরে রেখেছি, বাট 19 তারিখের পরে অফকোর্স আমরা ফাইনাল টিম জানতে পারবো। সেই তারিখটা বদলাচ্ছে না, খেলার তারিখটাও কিন্তু আমরা বদলাতে এখনও চাচ্ছি না। এদিকে আসিয়ান কাপে বাংলাদেশের খেলা নিয়ে এখনো রয়ে গেছে ধোঁয়াশা। দক্ষিণ পূর্ব এশিয়ার এই টুর্নামেন্ট খেলতে বাফুফেকে চিঠি পাঠালেও এখনো চূড়ান্তভাবে বাংলাদেশের নাম ঘোষণা করেনি ফিফা। তবে সাফের প্রস্তুতির জন্য সেপ্টেম্বর উইন্ডোকে সর্বোচ্চ কাজে লাগানোর আশ্বাস দিয়েছেন বাফুফে বস। ফিফা যখন অফিসিয়ালি বাংলাদেশকে রেকগনাইজ করবে অ্যাজ আ পার্টিসিপেন্ট ইন দি আপকামিং আসিয়ান সিরিজ, তখন আমি এটা নিয়ে একটা বক্তব্য রাখতে পারবো, যেটা আমাদের সবচেয়ে বেশি হাইয়েস্ট ফুটবলকে ডেভেলপমেন্ট ডিভিডেন্ড দিবে। আমরা সেখানে পার্টিসিপেট করতে চাই। এদিকে বাংলাদেশ ফুটবল লিগের আগামী মৌসুমের জন্য 6টি মাঠ চূড়ান্ত করেছে বাফুফে। ঢাকা জাতীয় স্টেডিয়ামে লিগের ম্যাচ আয়োজন নিয়েও ভাবছে ফেডারেশন। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়ে টেস্ট জিতলেও পা মাটিতেই রাখছে বাংলাদেশ। প্রথম টেস্টে জয় নিয়ে অতিরিক্ত উদযাপনে না মেতে শান্তদের পুরো মনোযোগ এখন দ্বিতীয় টেস্টে।
জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশনস ইনচার্জ শাহরিয়ার নাফিস। তবে তিনি মনে করেন সিরিজ হার এড়াতে দ্বিতীয় ম্যাচে আরও শক্তভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে অস্ট্রেলিয়া। যে কোনো দলের এগেনস্টে যে কোনো জায়গায় যে কোনো কন্ডিশনে আমরা খুবই শক্তিশালী একটি প্রতিপক্ষ। শাহরিয়ার নাফিসের এই মন্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করার মানুষ এখন খুব একটা থাকার কথা নয়। গত কয়েক বছরে সাদা পোশাকে টাইগারদের উন্নতি কিংবা মাত্র 3.5 দিনেই ডারউইনে লেখা ইতিহাস সবকিছুই যেন কঠোর পরিশ্রম আর কঠিন পরিকল্পনার প্রতিফলন। তবে ইতিহাস গড়েই থেমে থাকার সুযোগ নেই। উদযাপন পেছনে ফেলে এখন পরের অ্যাসাইনমেন্টেই পূর্ণ মনোযোগ শান্তদের। ডারউইনে দাপট ছিল কেবল শান্ত বাহিনীর। অস্ট্রেলিয়ার মাটিতে 23 বছর পর টেস্ট খেলতে নেমেই পেয়েছে অবিস্মরণীয় জয়, যে কীর্তি এখনও এশিয়ার পরাশক্তি শ্রীলঙ্কার কাছেও অধরা। স্বাভাবিকভাবেই এমন জয়ে উচ্ছ্বসিত তামিম মুশফিকরাও। তবে আনন্দের মাঝেও দলের চোখ আরও বড় অর্জনে, এমনটাই জানিয়েছেন শাহরিয়ার নাফিস। তাদের সাথে যতটুকু কথা হয়েছে তারা ডেফিনেটলি সেলিব্রেট করেছে, বাট তাদের কথা শুনে মনে হয়েছে তারা খুবই গ্রাউন্ডেড। তারা পরবর্তী ম্যাচের জন্য অবশ্যই উপভোগ করেছে, বাট পরবর্তী ম্যাচের জন্য খুবই ফোকাসড আছে। তাদের কণ্ঠস্বরে অনেক খুশি প্রকাশিত হয়েছে। তবে থাকে না যে একটা ম্যাচ জিতলাম সব শেষ হয়ে গেলো, এরকম সিচুয়েশনে নাই। দে আর ভেরি প্রফেশনাল। বাংলাদেশের সামনে হাতছানি দিচ্ছে আরও বড় এক ইতিহাসের। অস্ট্রেলিয়া ঘরের মাঠে 2 ম্যাচের কোনো টেস্ট সিরিজেই এখনো পর্যন্ত হারেনি। এবার সেই রেকর্ড ভাঙার সুযোগ আছে টাইগারদের। নতুন ভেন্যু ম্যাকাইয়ে এই অসম্ভবকে সম্ভব করতে পারবেন কি শান্তরা? তবে অস্ট্রেলিয়া বলেই কাজটা মোটেও সহজ নয়। অস্ট্রেলিয়া এখনও টেস্টের 1 নম্বর র্যাঙ্কিংয়ের দল এবং টেস্ট ইতিহাসের অন্যতম সফল দলের একটি। তারা অবশ্যই সেকেন্ড ম্যাচে খুব শক্তভাবে কামব্যাক করার চেষ্টা করবে। আর তারা যেহেতু তাদের হোম কন্ডিশনে খেলছে, ডেফিনেটলি তারা আরও অনেক বেশি উজ্জীবিত হবে। ঐতিহাসিক ডারউইন জয়ে বাংলাদেশের সামনে খুলে গেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের সম্ভাবনার দরজাও। 5 ম্যাচে 3 জয়, 1 হার ও 1 ড্রয়ে বাংলাদেশের পয়েন্ট পার্সেন্টেজ এখন 66.67%। বর্তমান অবস্থান টেবিলের 4র্থ স্থানে। তবে সামনে অপেক্ষা করছে কঠিন পথ। প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের মতো দল। তাই ফাইনালের হিসাব না কষে ম্যাচ বাই ম্যাচ আগানোর পক্ষেই শাহরিয়ার নাফিস। রাফি আমিন, সময় সংবাদ, ঢাকা। গাছ জুড়ে পাখির বাসা, ডালে ডালে আনাগোনা। প্রায় 2 যুগ ধরে প্রতি বছরই বংশ বিস্তারের জন্য পঞ্চগড়ের নাজিরপাড়ায় ছুটে আসে দেশি বিদেশি নানা প্রজাতির পাখি। স্থানীয়দের ভালোবাসা আর নিরাপদ পরিবেশে কয়েক মাস অবস্থান করে ছানাদের নিয়ে আবার ফিরে যায় আপন আবাসে। সোহাগ হায়দারের রিপোর্টে বিস্তারিত। কিচিরমিচির শব্দে ঘুম ভাঙে নাজিরপাড়া এলাকার মানুষের। গাছের ডালে ডালে শত শত পাখির বাসা। কোনো বাসায় সদ্য ফোটা ছানা, আবার কোনো বাসায় ছানাদের পাহারা দেওয়ার সঙ্গে খাবার তুলে দিচ্ছে মা পাখি। শামুকখোল, বক, পানকৌড়ি, রাতচরা, ঘুঘুসহ নানা প্রজাতির পাখির অবাধ বিচরণে পঞ্চগড়ের বোদা পৌরসভার নাজিরপাড়া এলাকা পরিণত হয়েছে প্রাকৃতিক অভয়ারণ্যে। স্থানীয়রা বলছেন, নিরাপদ আশ্রয়ের খোঁজে প্রতি বছর জুন জুলাই মাসে নাজিরপাড়ার শিক্ষক শহীদ গোলাম কিবরিয়া সেলিমের বাড়িসহ আশপাশের গাছে আসতে শুরু করে পাখির দল। ছানাদের বড় করে প্রায় নভেম্বর ডিসেম্বর পর্যন্ত অবস্থান করে নিজ আবাসে ফিরে যায় তারা। পাখির কিচিরমিচির দেখতে প্রতিদিনই জেলার বিভিন্ন এলাকা থেকে ছুটে আসেন দর্শনার্থীরা। অভয় আশ্রমের মতো এখানে পাখিগুলান নিরাপদে থাকে। 6 মাস থাকে এখানে, বাচ্চা উঠায় আবার এখান থেকে চলে যায়। কাউকে এগুলা পাখি আমরা শিকার করতে দিই না। যে পাখিগুলো এখানে আসে, আমাদের এখানে বাস করতেছে, আমাদের কাছে খুব ভালো লাগতেছে। সকাল বিকাল ডাকে, এই আওয়াজগুলো মানুষের কাছে অনেক ভালো লাগে। এদিকে প্রশাসন বলছে, পাখির নিরাপত্তা স্থানীয়দের নিয়ে জনসচেতনতা বৃদ্ধি করা হচ্ছে। বক জাতীয় যে বড় পাখিগুলো রয়েছে, এরা এখানে বাসা বাঁধে নির্বিঘ্নে। তাদের যে জীবনাচরণের একটি অংশ, সেটি যেন এখানে কাটাতে পারেন। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও এই পাখিগুলোকে সংরক্ষণ করার জন্য যে বৃক্ষগুলো রয়েছে, সেই বৃক্ষগুলো না কাটার জন্য বাসিন্দাদের অনুরোধ জানিয়েছি। প্রায় 2 যুগ ধরে পাখির এই আগমন ঘটছে নাজিরপাড়া এলাকায়। সোহাগ হায়দার, সময় সংবাদ, পঞ্চগড়। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জুলাইয়ের পরিবর্তে এপ্রিল থেকে নতুন অর্থ বছর 2028 সালে কার্যকর, মন্ত্রিসভায় অনুমোদন। র্যাবের নাম বদলে করা হচ্ছে SRB। দুদকের নতুন চেয়ারম্যান সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি AKM আসাদুজ্জামান। প্রজ্ঞাপন জারি, 5.5 মাস পরে 3 সদস্যের নতুন কমিশন পেল সংস্থাটি।
এবং দারাজে বিজ্ঞাপন দিয়ে মাদক সিনথেটিক ক্যানাবিস অয়েল বিক্রি, অর্গানিক তেলের আড়ালে কৃত্রিম গাঁজার তেলের কারবার, ক্রেতা সেজে মেলে কারখানার ঠিকানা, কেমিস্ট গ্রেফতার। এই ছিল সকালের সময়। এরপর আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী মালিহা সোহরাওয়ার্দী। নিবিড়, আপনাকে ধন্যবাদ। আন্তর্জাতিক সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।